বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। তার রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ তো নাই, উপদেষ্টা থাকা অবস্থায় তার যে অপমান, যে অপদস্থ, হতাশ হয়ে পড়েছেন মাহফুজ এবং মাহফুজের যারা অনুসারী তারাও হতাশ হয়ে পড়েছে। যে সবাই ভেবেছিল যে মাহফুজের কপালে জিল্লতি আছে, যেমন মাহফুজ একটা বাটপার এবং বেঈমান, শিবিরের সাবেক সাথী, কিন্তু এই মাহফুজ শিবির থেকে বের হয়ে যেতে পারে, নতুন দল করতে পারে, কোনো ব্যাপার না, এটা গণতান্ত্রিক অধিকার। শিবির থেকে বের হওয়া মানে ইসলাম থেকে বের হওয়া নয়। কিন্তু সেই মাহফুজ শিবিরকে হত্যাযোগ্য করার চেষ্টা করেছিল, শিবিরকে আমৃত্যু আঘাত করার ঘোষণা দিয়েছিল। জামাতের সাবেক শহীদ নেতাদের যে পরিণতি হয়েছিল, মানে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, তার চাইতেও করুণ পরিণতি করার ঘোষণা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে। আমরা ভুলে যাইনি, কি হুমকি, এর কঠিন শিক্ষা পাচ্ছেন মাহফুজ আলম। দেখেন কি হয়েছে, যেখানেই যান জিল্লতি। হ্যাঁ, আমি প্রথমেই আওয়ামী পান্ডারা, আওয়ামী সন্ত্রাসীরা মাহফুজ আলমকে বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করছে, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কিন্তু এভাবে প্রতিবাদ জানিয়ে কাজ হবে না। এই হামলা অন্য কোনো উপদেষ্টার উপর তো করতে পারে না। প্রফেসর ইউনূসের চাইতে তো আর মাহফুজের উপর খুব বেশি না, ইউনূসের চাইতে তো আর মাহফুজকে নিয়ে হাইপও বেশি না। তাহলে মাহফুজ হামলার শিকার হন, কিন্তু ইউনূসকে রক্ষা করে জনগণ। ইংল্যান্ডে আপনারা দেখেছেন ইউনূসের ধারে কাছেও আওয়ামী লীগের লোকজন যেতে পারেনি, কিন্তু মাহফুজের কাছে চলে যায়। কেন, কিভাবে? দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এই জায়গাটা আপনাকে রিড করতে হবে। আমরা মাহফুজ না, আব্দুল কাদের যেই হোক না কেন, সে সকাল সন্ধ্যা জামাত শিবিরকে গালাগালি করলো, আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে আমরা ওই জামাত শিবির বিরোধী ওই শক্তির সাথে আছি। যেমন মেঘমল্লার বসুর মতো একজন ভয়ানক শাহবাগী, সেও যদি আওয়ামী লীগের সাথে মারামারি করে, তারপর আমরা মেঘমল্লার বসুর সাথে আছি। এটা বোঝানোর জন্য বললাম। অতএব আওয়ামী লীগের লোকজন মাহফুজকে হামলা করার চেষ্টা করছে, আমরা ডেফিনেটলি এর বিরুদ্ধে। কিন্তু বিষয়টা কেমন এটা একটু দেখেন। আমেরিকায় কিংবা ইংল্যান্ডে মাহফুজের উপর হামলার চেষ্টা, বিএনপি বাদ দিলাম, জামাত শিবিরের লোকজন যদি মাহফুজকে প্রোটেকশন দিত, যদি বলতো যে না মাহফুজ আসবে, আমরা একটু প্রোটোকল দেবো, আওয়ামী লীগের লোকজন 14 সীমানাও আসতে পারতো না, ওরা 100 ফুটের ধারে কাছেও আসতে পারতো না। ইউনূসকে জামাত শিবিরের লোকজন লন্ডনে দেখেছেন না কিভাবে প্রোটেকশন দিয়েছে, প্রোটোকল দিয়েছে, তার ধারে কাছে যেতে পেরেছে? আওয়ামী লীগের লোকজন পারেনি। এখন হ্যাঁ, মাহফুজ জুলাই যোদ্ধা, জুলাইয়ের অন্যতম মাস্টার মাইন্ড, সব ঠিক আছে। এখন সে মাহফুজের উপর আওয়ামী লীগের ক্ষোভ থাকবে, কিন্তু এই ক্ষোভ থেকে বাঁচার জন্য তাকে তো সঠিক রাজনীতি করতে হবে। জামাত শিবিরকে হত্যাযোগ্য করবে, তুমি প্রোটোকল পাবা কোথায়? আমরা তখন বলেছিলাম, যেই দিন মাহফুজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিলিট করেছিল যে শিবিরকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে তাদের পূর্বপুরুষদের চাইতে কঠিন পরিণতি ভোগ করাবে মাহফুজ, সেই দিন বলেছিলাম মাহফুজরা রাস্তাঘাটে লাথি গুতা খাবে, কেউ ওদেরকে বাঁচাতে আসবে না। দেখেছেন না, এই দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যদিও মাহফুজ ক্ষমা চেয়েছে, কিন্তু ও যে অপরাধ করেছে এটা ক্ষমার অযোগ্য। এই মাহফুজদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। এই ধরনের কীট পতঙ্গ, এই ধরনের একদম বেঈমান, এদেরকে রাজনীতিতে অ্যাকোমোডেট করার সুযোগই দেওয়া উচিত। হ্যাঁ, নাহিদ ইসলামরা আছে, আসিফ মাহমুদরা আছে, অনেকেই আছে, রাজনীতি করবে, তারা জামাত শিবির বিরোধিতা করবে, বিএনপির বিরোধিতা করবে, একটা হেলদি কম্পিটিশন থাকবে। কিন্তু মাহফুজদের মতো একদম নোংরা মানসিকতার ছেলেদের রাজনৈতিক ক্যারিয়ারই থাকা উচিত না। আমি বিশ্বাস করি মাহফুজ এনসিপিতেও জায়গা পাবে না, ওর ভবিষ্যৎ নাই। বাংলাদেশে তো দূরের কথা, ও কোনো দেশে শান্তিতে থাকতে পারবে না। ও আওয়ামী লীগ থেকেও লাথি গুতা হবে, জামাত শিবিরের লোকজনও বাঁচাতে আসবে না, বিএনপির লোকজন ওকে পিটাবে। ওর অতি চালাকি, এটা দিয়ে ও বাঁচতে পারবে না। এখান থেকে এনসিপির লোকজনের শিক্ষা নেওয়া উচিত। এই যে আব্দুল কাদের, আবু বকর মজুমদার, বিশেষ করে আব্দুল কাদের ভালো ভোট পেত, মিনিমাম সেকেন্ড হতো, কিন্তু আব্দুল কাদেরকে পচিয়েছে মাহফুজ এবং মাহফুজের আরেক সহযোগী তুহিন খান। এই দুইজনের বুদ্ধিতে, এই দুইজন না ঘৃণা ছড়াতে বলেছে শিবিরের বিরুদ্ধে, এবং জুলাই ব্যবসা করতে বলেছে তুহিন খান এবং মাহফুজ। ওদের বুদ্ধিতে আব্দুল কাদের আজকে মানে এতটা কেমন মান সম্মান নাই, এত কম ভোট পেলে মান সম্মান থাকে, অথচ কি ভাব নিয়েছিল, বাবা ভিপি হবে। অতএব মাহফুজ নিজেও এই পরিস্থিতিতে পড়ছে, এবং মাহফুজের কথায় যারা চলে তারাও 500-600 ভোটও পায় না। দেখেন মাহফুজ যে কতটা কঠিন পরিস্থিতিতে, ওর যে ক্যারিয়ার নাই। নাহিদ ইসলামের একটা বক্তব্য থেকে আমি তার দলিল দিচ্ছি। সরকার উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, নাহিদ ইসলামের কথা বলেছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। এর অর্থ কি? যে এখন ইউনূস সরকারকে মাহফুজকে এরকম, ইউনূস সরকারও মাহফুজকে ভালোভাবে প্রোটোকল দেয় না, এবং ইউনূস সরকারের উপদেষ্টারাও মাহফুজের পাশে দাঁড়ায় না। এখন দেখেন সরকার কিংবা উপদেষ্টারা বিদেশে আওয়ামী লীগের জনরোষ থেকে কাউকে বাঁচাতে পারবে না। এটা বাঁচানোর সিস্টেম হচ্ছে বিএনপি জামাতের লোকজন তাকে প্রোটোকল দেবে। কিন্তু মাহফুজের এই বক্তব্য থেকে একটা বিষয় বোঝা যায়, ইউনূস সরকার বা সরকার অন্যান্য উপদেষ্টারাও এখন আর এই নাহিদের বক্তব্য থেকে বোঝা যায় যে মাহফুজদের বোনে না।
বেশি বুঝলে বেশি পাকলে এই অবস্থা হয়। এজন্য বয়সের চাইতে বেশি বুঝতে যাবে না, অতি উৎসাহী কিছু ভালো না, মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করে। জামাত শিবিরকে একদম পাকিস্তানপন্থী, পিন্ডি, কত স্লোগান বের করেছিল না, যে পিন্ডির দালাল, পাকিস্তানপন্থী, এগুলোই মাহফুজও বলেছিল। পাকিস্তানপন্থী বিএনপির আগে মাহফুজ বলেছিল জামাতকে। মাইন্ড ইট। এর কঠিন শিক্ষা, মাহফুজ তো যা শুরু, সামনে আর কঠিন শিক্ষা পেতে হবে। আমি বলছি না যে আওয়ামী লীগের এই হামলা চেষ্টাটা ঠিক না, এটা অবশ্যই ঠিক না, কিন্তু তাকে জামাতের লোকজন রক্ষা করতে যায় না, বিএনপির লোকজন রক্ষা করতে যাবে না। জামাতের লোকজন এই জামাতকে ওভাবে আঘাত না করলে, এভাবে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা না করলে, এই পাকিস্তানপন্থী, রাজাকার, এই ধরনের ন্যারেটিভ, মানে এইসব অতি উৎসাহী কাজ না করলে জামাতের লোকজন এমনিতেই মাহফুজকে প্রোটোকল যেতে দিত, যা শিবিরের সাবেক সাথী এই ভালোবাসা থেকেই দিত। লন্ডনে মাহফুজ আলমের উপর কোনো প্রতিবাদ না করায়, হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার উপদেষ্টা পরিষদের ভিতরে মাহফুজ আলমকে অপদস্থ হত্যায় মনসম্মতি তৈরি করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই অ্যাটলিস্ট বিবৃতি দেওয়া উচিত ছিল, কিন্তু বিবৃতি দিলেও তো কাজ হবে না। মূল হচ্ছে এখানে ওখানে যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে প্রোটোকল দিতে হবে, তাহলে আওয়ামী লীগের লোকজন ওখানে আসতে পারবে না। এখন এই যে হতাশা নাহিরের, যে সরকার একটা বিবৃতি দিল না, এটা মাহফুজের কোনো ক্যারিয়ার নাই, কোথাও কোনো দাম নাই, তার প্রমাণ। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেন, গণঅভ্যুত্থান অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকা হামলা অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আসে। গোপালগঞ্জ সব ঠিক আছে, গোপালগঞ্জে যে এই হাসনাত আব্দুল্লাহদের উপর হামলা হয়েছে, জামাত শিবিরের রিয়াকশন দেখেছেন? হাসনাত আব্দুল্লাহদেরকে রক্ষা করতে দেশব্যাপী মুহূর্তের মধ্যে জামাত শিবির ঝাঁপিয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের 48 বছর ইতিহাসে সবচেয়ে বড় মিছিল করেছে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হাসনাত আব্দুল্লাহ উপর হামলার প্রতিবাদে। জনতা ঠিকই জুলাইয়ের পক্ষের শক্তির পাশে থাকবে, কিন্তু মাহফুজদের মতো বাল পাকনাদের পক্ষে কেউ থাকবে না। অর্থাৎ মাহফুজদেরকে সাইডলাইনে ঠেলে দিয়ে এনসিপি কে রাজনীতি করতে হবে, নইলে এনসিপির ভবিষ্যৎও ভালো না। ডাকসু জাকসুর পর ডক্টর ইউনূসের অকল্পনীয় সিদ্ধান্ত আসছে, ফাইনাল। বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে। কি চূড়ান্ত বিজয়? এই 72-এর সংবিধানকে কবর রচনা করতে হবে, এবং তার প্রথম ধাপ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মানে সংবিধান সংশোধন করতে হবে। সংশোধন বলেন, লাথি মারা বলেন, বাদ দেয়া বলেন, আপনি যে ভাষায় বলে শান্তি পান বলেন। যেমন শিবিরের বিজয়কে বিএনপির সালাউদ্দিন শিবিরের বিজয় না, বিজয়ীদের বিজয়, যাই বলুক, এই সংবিধানে হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে বিএনপি বাঁচার শেষ থিওরি। কারণ বিএনপি দেখছে এই হাসিনা, মুজিব, এদের নতুন আব্বার, এদের মা, এই সংবিধান না বাঁচলে বিএনপি মরবে। তো এই জন্যে বিএনপি শেষ পর্যন্ত বলেছে, ঠিক আছে আপনি সব সংস্কার করেন অর্ডিন্যান্সের মাধ্যমে, কোনো সমস্যা নেই, কিন্তু সংবিধানে হাত দেওয়া যাবে না, পার্লামেন্ট ছাড়া কেউ সংবিধানে হাত দেওয়া যাবে না। কিন্তু সরকারও এই বিষয়ে কিন্তু বলেছিল যে না, এটা সংসদ করবে, প্রথম কথা এটাই ছিল। কিন্তু ডাকসু জাকসু নির্বাচনে প্রমাণিত হয়েছে যে বিএনপির পেছনে জনগণ নাই, বিএনপি ধৈঞ্চা। অতএব এই ধৈঞ্চাদের কথায় সংস্কার থেকে যদি পিছু হটি, তাহলে ইউনূসের খবর আছে। তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ, তারা জুলাইয়ের পক্ষের শক্তি, তারা সংবিধান সংস্কার চায়। এখন সমকালের খবর, জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। এর মানে দেখেন, এই নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা কিভাবে? ডেফিনেটলি পার্লামেন্টারি প্রসিডিউরে না, কিভাবে? ওই শিশির মনে যে থিওরি দিয়েছে ওই থিওরিতে, আর প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা অর্ডিন্যান্স বা এইভাবে। গণভোটের দিকে হয়তো বা যাবে না। আবার এদিকে জামাত, এনসিপি, চরমনাই সহ 8 দল যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। সরকার আগেভাগেই সংবিধান সংস্কারের কথা বলছে, নির্বাচন আগেই সংবিধান সংস্কার করবো। বিএনপি যেটা ঠেকাতে সব ধরনের চেষ্টা করছে, এখন কেমন লাগে? সংবিধান সংস্কার করবে সরকার, এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমি আগেই বলেছি, আমরা জানি। এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় গণমাধ্যমের রিপোর্ট থেকে আপনারা জানলেন। আই রিপিট দিস হেডলাইন অফ সমকাল, নির্বাচন আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। আর সংবিধান সংস্কার এটা জুলাই সনদ ভিত্তিক, কার্যত জুলাই সনদ সাইন হওয়ার পরেই ওইটি হবে আমাদের সংবিধান। বিএনপিকে অগ্রাহ্য করে এই চূড়ান্ত বিজয়। সংবিধান সংস্কার হলে, সংবিধান যদি জুলাই ভিত্তিক হয়, ওইটি হবে জনগণের চূড়ান্ত বিজয়। তারপর আর এই বিএনপি আওয়ামী লীগের বস্তা পচা রাজনীতি ফিরতে পারবে না। হ্যাঁ, বিএনপি রাজনীতি করলে জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো ভদ্র হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে চাঁদাবাজ, দুর্নীতি, লুটপাট, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো ছেড়ে শিবিরের মতো ভদ্র রাজনীতি করবো, ওয়েলকাম। আমরা যে বিএনপি ধ্বংস চাই, ওটা হচ্ছে চাঁদাবাজি বিএনপি। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে অতীতে বিএনপি ছিল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিময় যে সময় ছিল, সেটা জিয়াউর রহমানের অধীনে। সেই বিএনপি আসুক, অবশ্যই ওয়েলকাম। আমরা সেই বিএনপিকে বুকে আগলে রাখবো। সেই বিএনপিকে আমরা পরামর্শ দিব কিভাবে এরা ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে পারে, জাতীয় নির্বাচনে কিভাবে ভালো করতে পারে।
কিন্তু এই ভারতের দালালি করে চান্দাবাজি আর টেম্পো স্ট্যান্ডে মাস্তানি করে এই বিএনপি চলবে না। দর্শক, সমকালের এই খবর, এটা ঐতিহাসিক, এটাই সত্য। নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের, অসাধারণ। বিএনপি জয় বাংলা, এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা। আওয়ামী লীগ তো জয় বাংলা 5 আগস্টে হয়েছে, জাতীয় পার্টি জয় বাংলা। আবার জামাত, এনসিপি, চরমনায় 8 দল যারা আপনারা জানেন যে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে, এই কয়েক ঘন্টার মধ্যে আপনারা ঘোষণা পাবেন। 24 ঘন্টা, 48 ঘন্টা, কেউ তার কয়েক ঘন্টা পর, মানে সব দলই কাছাকাছি সময়ে ঘোষণা দিবে যে আমরা যুগপৎ আন্দোলন কর্মসূচি। তো ওটা টের পেয়ে আগেভাগে ইউনূস সরকার মূলত ওই জামাত, এনসিপি, চরমনের দাবি মানার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যুগপৎ যে আন্দোলন হতে যাচ্ছে তার মধ্যে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ, 14 দল নিষিদ্ধ আছে। এর মানে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, পুরনো বস্তা পচা কোনো রাজনীতি চলবে না। এই জমিনে জামাত শিবিরের রক্ত ঝরেছে, তাদের রক্ত কথা বলছে, এখন রক্ত ইম্প্যাক্ট তৈরি করছে। সাংবিধানিক সংস্কার কার্যকরে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ, জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এটাই হবে চূড়ান্ত বিজয়। আমরা তো এটাই বলছি, সংবিধান সংস্কার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। মানে জুলাই সনদই হবে আমাদের সংবিধান, ওটার আলোকই হবে জাতীয় নির্বাচন। এটাই তো সবাই বলছে, এটাই তো বিএনপি ঠেকানোর চেষ্টা করছে। অন্যান্য সংস্কারের ফয়সালা হলেও বিশেষ সাংবিধানিক আদেশে সংসদের বাইরে সংবিধান সংশোধন বৈধ কিনা এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানের কারণে নির্বাচনী অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সংবিধান সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক ঐক্যমত না হলে সাংবিধানিক আদেশের পথে যেতে পারে সরকার। ঠিক আছে, সাংবিধানিক আদেশের পথে যাও, এটি তো জামাত চায়, এটি তো জনগণ চায়। আপনি যে পথে সাংবিধানিক আদেশের নতুন কিছু আবিষ্কার করে করেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংবিধান লাগবে। ওই আপিল বিভাগের রেফারেন্স টেফারেন্স এগুলোর মাধ্যমে এই সরকার বৈধ না। এই সরকার বৈধ হবে এই জুলাই সনদের ভিত্তিতে, ফাইনাল। সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন সূত্র সমকালকে সব তথ্য জানিয়েছে। সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে ঐক্যমত কমিশন। প্রধান উপদেষ্টা এই কমিশনের সভাপতি। যমুনায় বৈঠকে 3 উপদেষ্টাও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। 2 দিন পর বিএনপি বলবে ইউনূস বেঈমান, খলিলুর রহমান বেঈমান। লন্ডনে বলে আসছিল এক কথা, এখন এরা ইউটার্ন নিয়েছে। আসলে ডাকসু জাকসু নির্বাচনের পর সরকার যে নড়ে চড়ে বসেছে তার আলামত এটা। ডাকসু জাকসুতে বিএনপি জিতলে তাহলে এই ঘটনা ঘটতো না, এই সংবিধানে হাত দেওয়ার সাহস ইউনূস করতো না। বুঝতে পারছেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে করাচ্ছে? সংসদের বাইরে সংবিধান সংশোধনকে অবৈধ মনে করে বিএনপি, ফালতু কথা। তাহলে তো জিয়াউর রহমান অবৈধ? কি অপদার্থের দল এটা, কি মাথা মোটা দল, গারুলদের দল। জিয়াউর রহমান কি করেছিল? বিভিন্ন অর্ডিন্যান্সের মাধ্যমে আইন তৈরি করে তারপরে 5ম সংসদের মাধ্যমে বৈধতা দিয়েছে। সেটা কি সংসদীয় প্রক্রিয়া করেছিল? কোন প্রক্রিয়া করেছিল? জিয়াউর রহমানের পদ্ধতিটা ছিল কি? এমন জিয়াউর রহমানকে অবৈধ বলছে এরা। আপনি চিন্তা করছেন কত বড় দৃষ্টতায় বিএনপির, যে বাপের নাম যে ভুলে যায়, ও ধ্বংস অনিবার্য, এই বিএনপি ধ্বংস অনিবার্য। এরা বলে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এদের ধ্বংস অনিবার্য। তারা সাংবিধানিক আদেশের ঘোর বিরোধী। জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল সংবিধান সংস্কার সনদে সই রাজি নয়। সরকার এখন কি সিদ্ধান্ত নিয়েছে? সংবিধান সংস্কার করবে, বিএনপি যেটাকে অবৈধ মনে করছে ওইটাই করবে। আর অবৈধ বলতে কিচ্ছু নাই, জনগণের আকাঙ্ক্ষায় চূড়ান্ত। এখানে অবৈধ বৈধ কি, কিসের ভিত্তিতে অবৈধ বৈধ? যার ভিত্তিতে অবৈধ বলছে ওই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে। এখানে অবৈধ বলার ভিত্তিটা কি? যমুনা এবং কমিশন সূত্র সমকালকে জানিয়েছে, রাজনৈতিক ঐক্যমত না থাকায় নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন অনিশ্চিত। সনদ না হলে জামাত সহ কয়েকটি দল নির্বাচন বর্জন হবে। এখন জামাত বাংলাদেশ সবচেয়ে বড় দল, বাংলাদেশের গণমানুষের দল জামাত ইসলামী। ডাকসু জাকসু নির্বাচনের মাধ্যমে বুঝেন নাই সবচেয়ে বড় দল নির্বাচনে যাবে না। নির্বাচন করবে কি কর্মীবিহীন জনবিচ্ছিন্ন টেম্পো স্ট্যান্ডের দল বিএনপিকে নিয়ে? না, সবচেয়ে বড় দলকে বাদ দিয়ে কোনো নির্বাচনের কথা কল্পনা করা যাবে না। তো সব মিলিয়ে সরকার দেখেছে না, জনগণ তো এই দিকে, মানে সংবিধান সংস্কার করতে হবে জামাতের দাবির দিকে। এখন বিএনপি যাই বলুক, বিএনপি তো কর্মীবিহীন, ধৈঞ্চা ফাঁকা বেলুন। তারেক রহমান ওয়ান কাইন্ড অফ পালাতক। অতএব জনগণের দাবি, জনগণের চূড়ান্ত দাবি মেনে নিতে যাচ্ছে। ডাকসু ও জাকসুতে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অভিনন্দন জানিয়েছেন। ইন্টারেস্টিংলি, অভিনন্দনের চাইতে যারা পরাজিত হয়েছেন তাদেরকে আমিরে জামাত বেশি নসিহত করেছেন। আরো ইন্টারেস্টিংলি, এই পরাজয়কে বা এই বিজয়কে, ডাকসু জাকসু বিজয়কে আমিরে জামাত সরাসরি শিবিরের বিজয় হিসেবে বা ইসলামপন্থীদের বিজয় হিসেবে একবারও উল্লেখ করেননি। এটা খুবই সিগনিফিকেন্ট। অ্যাট দি সেম টাইম দেখেন আমিরে জামাতের এখন ভাবটা কি, পুরো বাংলাদেশ মনে হয় যেন জামাত শিবিরময়। এখন জামাত শিবিরময় বাংলাদেশ, মাঝহাররা জিতছে, সাদিক কায়েমরা জিতছে, কিন্তু এদের অভিভাবককে আমিরে জামাত। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির লেজুর ভিত্তিক রাজনীতি করে না,
কিন্তু আমিরে জামাত তাদের আদর্শিক প্রধান, কোনো সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয়ের শিবির কাজ করে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং আদর্শিক প্রচার করে, কিন্তু জামাতের পক্ষে মিছিল মিটিং এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের কাজ না। সেই জায়গায় আমিরে জামাত এখন আকাশে উঠছেন যে তার ছেলেরা, তার সন্তানেরা ডাকসু জয় করছে, জাকসু জয় করছে। এটা এমন একটা বিষয়, সেই মাওলানা মওদুদির আমল থেকে শুরু করে সোফার যত জামাতের আমির এসেছেন সবার মধ্যে সবচেয়ে বড় সফলতা। অতীতের কোন আমিরের জন্য যে বিজয় সেলিব্রেট করা সম্ভব হয়নি সেটা আমিরে জামাতের ক্ষেত্রে হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে হয়েছে। মাওলানা মওদুদির চাইতে হেভিওয়েট আমির কি জামাতে ছিল? কখনো ছিল না এবং আসবেও না। মাওলানা মওদুদির চাইতে হেভিওয়েট আমির তখনই আসবে যখন এই জামাত ধ্বংস হয়ে নতুন রূপে কোনো মুজাদ্দিদ এসে নতুন একটা ফরম্যাটে ইসলামী আন্দোলন দাঁড় করাবে। গোলাম আজম, নিজামী নানান দিক থেকে তাদের ধারে কাছেও ডাক্তার শফিকুর রহমান যেতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে যে সম্মান দিয়েছেন, তার সময়ে ডাকসুতে শিবিরে বিজয়, জাকসুতে শিবিরে বিজয় এবং টোটাল বাংলাদেশে সব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করবে। শিবিরের সবচেয়ে দুর্বল অবস্থান ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানেই এত বড় বিজয়। আর অন্যান্য জায়গায় তো আকাশে উঠছে। ইসলামী বিশ্ববিদ্যালয় রাজশাহী, চট্টগ্রামে যে কি হবে কে জানে। চট্টগ্রামে তো অনেক আগে শিবির জিতেছিল এবং দেখেন, হ্যাঁ, চট্টগ্রামে 81 সালে শিবির জিতেছিল পূর্ণ প্যানেলে, কিন্তু এই বিজয় নিয়ে নজিরবিহীন কাণ্ড বিরোধীরা ঘটিয়ে দিয়েছিল। শিবির সমর্থিত প্রায় 200+ রুম পুড়িয়ে দিয়েছিল। বিজয় মানে নাই, তারা মিছিল করেছে, বিশ্ববিদ্যালয় দিনের পর দিন বন্ধ ছিল, কিন্তু ডাকসু জাকসুতে বিজয় সবাই কার্যত মেনে নিয়েছে, ওয়েলকাম করছে। নিরাপদ একটা সুন্দর ভবিষ্যৎ যে এই নির্বাচিত সংসদ নির্বিঘ্নে নিরাপদে বিশ্ববিদ্যালয়, সরকার, প্রশাসন সবার সহযোগিতা নিয়ে চালাবেন। কত সুন্দর একটা মোমেন্ট ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু তিনি কতটা বিনয়ী। তিনি বিজয়ীদের নিয়ে শুধু ব্যস্ত থাকেননি, পরাজিতদের নসিহত করেছেন। এটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আসলে নিজেকে শিবিরের অভিভাবকের চাইতেও উপরে উঠিয়ে এনেছেন। ডাক্তার শফিকুর রহমান শুধু শিবিরের অভিভাবক না, তিনি ছাত্র দলের অভিভাবক। কারণ ছাত্র দলকে নসিহত করেছেন যে বাবারা, তোমরা ভালো করো, পরবর্তীতে জিতবা, তোমাদের জন্য শুভকামনা। এবং শিবিরকে বলে দিচ্ছে, নসিহত করছে যে যারা পরাজিত হয়েছে ছাত্র দল, ওদেরকে নিয়েও কাজ করবা, সবাইকে বুকে আগলে রাখবা। প্রকৃত জননেতা সুলভ আচরণ করছেন ডাক্তার শফিকুর রহমান, অসাধারণ। এই কাজটা করার কথা ছিল তারেক রহমানের, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তারেক রহমান এখন ব্যর্থ নেতা। তারেক রহমানের মেয়াদ শেষ, তারেক রহমানের দিন শেষ। তারেক রহমানকে নিয়ে যে হাইপ ছিল যে বীরের বেশে ফিরবেন, অমুক তমুক, এগুলো সব ভুয়ো কথা। তারেক রহমানের কোনো জনপ্রিয়তা প্রমাণিত নয়, কোনো অতীতে কোনো ভোটে জিতেন নাই এবং তার নেতৃত্বে বিএনপির কোনো সফলতা নেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সিট পেয়েছে 6টা 2018 সালে। কোন নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন হওয়ার পর থেকে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, কোন নির্বাচনে ভালো করে নাই, যদিও ভালো করে নির্বাচন হয়ও নাই। যতটুকু হয়েছে ততটুকুতেই ভালো করেন। তারেক রহমানের কোনো সফলতার হিস্ট্রি নেই। হ্যাঁ, উদারপন্থী নেতা হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল। যদি এই ডাকসু জাকসুতে বিজয়ীদের তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানাতেন, তিনি সত্যিকার অর্থে জাতীয় নেতা হয়ে উঠতেন। কিন্তু না, ভিডিও বার্তা তো দূরের কথা, কোনোভাবেই শুভেচ্ছা জানাননি, অভিনন্দন জানাননি বিজয়ীদের। এমনকি জাকসু নির্বাচনে ছাত্রদল বর্জন করেছে ওটা তারেক রহমানের নির্দেশে, এবং কিছু বিএনপিপন্থী শিক্ষক নামের দলদাস যে নির্বাচনী কার্যক্রম থেকে সরে গিয়েছে, পদত্যাগ করেছে, যদি ওই পদত্যাগের কোনো তাৎপর্য নাই, ভ্যালু নেই, ওটাও তারেক রহমানের নির্দেশে করেছে। মানে জাকসুতে আসলে তারেক রহমান পরাজিত হয়েছে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান পরাজিতদের সাথে নিয়ে চলতে বলেছেন, তাদের পরামর্শ দিয়েছেন, নসিহত করেছেন, তোমরা ভালো কাজ করো, আগামীতে তোমরা জিতবা। কত সুন্দর। তো বাংলাদেশটা যে একটা নতুন বাংলাদেশ হয়েছে, নতুন যুগে প্রবেশ করেছে, তার প্রমাণ এটা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু একটা চমৎকার লেখা পোস্ট করেছেন। তিনি যেটা বলেছেন যে শিবিরে বিজয় যদি হয় অষ্টম আশ্চর্য, তাহলে শিবিরে বিজয় যে সবাই মেনে নিয়েছে, বিজয় পরবর্তী যে সিচুয়েশন, এটা হচ্ছে নবম আশ্চর্য। এর মানে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ। এখানে হওয়ার কথা ছিল শিবির জিতেছে, আরে কিসের নির্বাচন, সব তছনছ করে দেয়। কিন্তু না, নির্বাচন থেকে সরে গেলেও ছাত্রদল কার্যত নির্বাচন মেনে নিয়েছে, কিছু করার নাই, সবাই ওয়েলকাম করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নিয়েছে এবং তারা অনেকে নির্বাচিতদের সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। এবং সাদিক ক্যাম সবার সাথে কথা বলেছেন, সবার সহযোগিতা চেয়েছেন, কি সুন্দর দৃশ্য, এবং তারাও সহযোগিতার আশ্বাস দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান আসলেই এখন গার্ডিয়ান সুলভ রোল প্লে করছেন, অসাধারণ। অভিনন্দন জাকসু। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সাময়িক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন। মানে এখানে কিন্তু শিবিরকে নিয়ে পড়ে থাকে না, শিবিরের নামও বলেন নাই, ছাত্রদলকে অভিনন্দন জানিয়েছেন, কারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন। শিবিরের নাম আছে নাই। এর মানে ডাক্তার শফিকুর রহমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিবির, নন শিবির, ইসলামপন্থী, গায়ের ইসলামপন্থী
নারী পুরুষ সিনেমার নায়ক নায়িকা সবার নেতা হয়ে উঠছেন, সবাইকে কন্টেইন করা শিখছেন, শুধু ইসলামপন্থী বা শিবিরের নেতা নয়। আজ তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এই দায়িত্বের কথা স্মরণ রেখে আমাদের আশা করব ছাত্র সমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদেরকে সহায়তা করবেন। সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ। সত্যিকার অর্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক অসাধারণ রোল প্লে করেছে। তারা জামাত না, কেউ বিএনপির অনেক শিক্ষকও সত্যিকার অর্থে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আসলে যারা পড়াশোনা করে শিক্ষক হয় তাদের মধ্যে একটা ব্যক্তিত্ব থাকে, আর যারা দলদাস, দলের লেজুরবৃত্তি করে এবং এই দলের কাছেই তার সফলতা ব্যর্থতা খুঁজে, তারাই এই মাঝপথ থেকে দলকে খুশি করতে পদত্যাগ করে সরে দাঁড়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে দায়িত্বশীলতা, এটা আমরা ইমপ্রেসড। অন্তঃস্থল থেকে তাদের জন্য অভিনন্দন এবং দোয়া। সরকারি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তাদের দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে, এজন্য তাদেরকেও জানাই ধন্যবাদ। সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্মানিত শিক্ষক মন্ডলী মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রায় সে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দিবেন, আমরা তাদের কাছে এই প্রত্যাশা করি। জাতীয় এবং জননেতা হয়ে উঠছেন ডাক্তার শফিকুর রহমান, চরম দায়িত্বশীল ভূমিকা পালন করছেন প্রত্যেকটা পদে পদে।